প্রায় মধ্যরাত। কিছু অস্পষ্ট আওয়াজে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি আমার স্বামী আবির বিছানায় নেই। কিন্তু রাতে আমরা দুজন তো একসাথেই বিছানায় ঘুমিয়ে পড়েছিলাম। তৎক্ষণাৎ আমি আবিরকে বিছানায় না পেয়ে অতি সাবধানে ভারী পেটটা নিয়ে কোনোমতে আস্তে ধীরে চেপে ধরে বিছানা থেকে খুব সাবধানে কষ্ট করে উঠলাম। তারপর আস্তে ধীরে এগিয়ে গেলাম। আমি ড্রয়িং রুমে যখন আসলাম, তখন শুনি আওয়াজটা আমার ছোট বোনের রুম থেকেই ক্রমশই আসছে। পরিচিত এই আওয়াজটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না ভিতরে ঠিক কি চলছে কিংবা কি হচ্ছে। তৎক্ষণাৎ আমি আর ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার সারা শরীর কাঁপছিল। সারা শরীর ক্রমশ অবশ হয়ে আসছিল। আমার শ্বাস প্রশ্বাস ঘন থেকে তীব্রভাবে ঘনতর হয়ে আসছিল। তখন মনে হচ্ছিল, এই বুঝি আমার দম বন্ধ হয়ে এখনই মাথা ঘুরে ফ্লোরে পড়ে যাব। কিংবা আমার প্রাণ পাখিটা বুঝি এখনই দেহ থেকে উড়ে চলে যাবে দূর অন্তরিক্ষে। তারপর কোনোরকম কোনোমতে নিজের অচল দেহটাকে টেনে হিঁচড়ে নিজের রুমে চলে আসলাম। চোখের জল খানিকটা মুছে বিছানায় আবারও শুয়ে পড়লাম কোনো মতে। তারপর ভাবতে লাগলাম, শেষে কিনা আমার ভাগ্যটাতেও এভাবে কলঙ্কের দাগ লাগলো। এবার বুঝি আমার কপাল পুড়বে। আমার সোনার সংসারটা ভেঙে ছুঁড়ে গুড়িয়ে নিঃশেষ হয়ে যাবে। যেই মানুষটাকে আমি এতটাই অন্ধ বিশ্বাস করতাম, আর সেই মানুষটাই আমারই আপন ছোট বোনের সাথে পরকীয়া নামক নোংরা অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। আর সেটা আমারই অজান্তেই। শারীরিক অবাধ সম্পর্কের লীলাখেলায় আমার অজান্তেই মেতে উঠেছে দিনের পর দিন, অথচ বোকা আমি টেরই পেলাম না বিন্দুমাত্র। আমাকে বোকা বানিয়ে দিনের পর দিন তারা আমার অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে তার মর্যাদা এভাবে দিল ওরা। অথচ সেই আমি এতদিন জেনে এসেছি, আমার প্রাণপ্রিয় স্বামী আমার ছোট বোনকে নিজের বোনের চোখে দেখে, আর এই প্রতিদান তারা উভয়ে আমাকে এভাবে দিল। আমি নিশা, 7 মাসের প্রেগন্যান্ট। এই অবস্থায় দেখাশোনা করার জন্য আমার অতি আদরের ছোট বোন নিতুকে বাসায় নিয়ে এসেছিলাম। মা বাবার অবশ্য এতে কোন আপত্তি ছিল না। বোনের বাসায় তার ছোট বোন থাকবে, এতে আবার আপত্তি কিসের? আমি ভেবেছিলাম ছোট বোনটা আমার টুকটাক কাজের পাশাপাশি যেন রান্নাবান্নার কাজটাও করতে পারে, যাতে আমার স্বামী আবিরের খাওয়া দাওয়ার কোন অসুবিধা না হয়। অথচ বোকা আমি এটাও বুঝতে পারিনি, ছোট বোন আমার স্বামীর ক্ষুধা নিবারণের পাশাপাশি শারীরিক ক্ষুধাটাও এভাবে রাতের অন্ধকারে আবদ্ধ রুমে মিটাবে। বেশ কিছুক্ষণ পর আবির আস্তে আস্তে পা টিপে অতি সাবধানে আমাদের রুমে ফিরে আসলো। আমার ঘুম যেন ভেঙে না যায়, কিংবা আমি যাতে তার এই অবৈধ সম্পর্কের পরিণয় জানতে না পারি, তাই কোনরূপ বিন্দু পরিমাণ শব্দ না করে বিছানায় আস্তেই শুয়ে পড়ল নিঃসংকোচে কিংবা নিঃশব্দে বিনা দ্বিধায়। পরের দিন সকালে আবির অফিসে যাওয়ার আগে রেডি হয়ে আমার গলা জড়িয়ে ধরে ভীষণ আদুরে আহ্লাদে মাখা অতি দরদি কণ্ঠে বলল, প্রিয়তমা, আমি অফিসে যাই কেমন? তুমি বরং নিজের খেয়াল রাখার পাশাপাশি আমার অনাগত ছোট্ট সন্তানের দিকেও খেয়াল রেখো। আগে আমার স্বামী আবিরের মুখ থেকে প্রিয়তমা ডাকটি শুনলে আমার দেহ, মন, প্রাণটি যেন জুড়িয়ে যেত। কিন্তু এই মুহূর্তে এই বহুরূপী অমানুষটার মুখ থেকে প্রিয়তমা ডাকটি শুনে আমার সারা শরীর যেন আগুনে দাউ দাউ করে জ্বলছে। সারা শরীর রাগে ক্ষোভে ঘিনঘিন করছে। মাথার মস্তিষ্কের রক্তগুলো যেন তৎক্ষণাৎ উত্তপ্ত অনলে দাউ দাউ করে উতলে উঠেছে। তারপর ঠিক সেই মুহূর্তে ছোট বোনটাকেও দেখলাম ভীষণ সাজসজ্জা করে কি প্রশান্তিময়। সুখী সুখী মুখে প্রশান্তির একরাশ হাসি ফুটিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, আপু, আমিও একটু ভাইয়ার সাথে বের হলাম, একটু দরকারে ভার্সিটি যেতে হবে আমাকে। আমি ঘণ্টাখানেক পরই এসে পড়ব।
ভাইয়া অফিসে যাওয়ার পথে আমায় না হয় নামিয়ে দিবে। আচ্ছা, এত সাজসজ্জা কার জন্য? আবিরের জন্য নাকি? তাচ্ছিল্যের একটা হাসি আসলো মুখে। আমিও তৎক্ষণাৎ আমার আদরের ছোট বোনের দিকে তাকিয়ে একটু ঘৃণা মিশ্রিত অতি তাচ্ছিল্যের একটা মৃদু হাসি দিলাম। আমার এই হাসিটার মাঝে যে কতটা আকাশ এবং এক পাহাড়সম ঘৃণা লুকিয়ে আছে, সেটা শুধু কেবল আমিই জানি। যে বোনকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে এত এত আদর, ভালোবাসা দিয়ে বড় করেছি, মানুষ করেছি, এত এত যত্ন নিজ হাতে করেছি, অথচ দিন শেষে সেই বোনই কিনা আমাকে পেছনে থেকে আমার অজান্তেই আমার পিঠে ছুরি মারল। আচ্ছা, ওর কি বিন্দুমাত্র বুক কাঁপল না? আচ্ছা, এমন পাপ এবং ঘৃণিত কাজের জন্য ওর মধ্যে কি কখনো অনুশোচনা হয় না? অতঃপর এই কথা বলেই আমার ছোট বোন আমার স্বামী আবিরকে টেনে তার সাথে করে নিয়ে যেতে লাগল। আমার স্বামীর হাত ও আগে এভাবে ধরলেও আমার কখনো এত কষ্ট হয়নি আজ যেভাবে ওর হাতে আমার স্বামীর হাত দেখে ভেতর থেকে যেমন যন্ত্রণা হচ্ছে। সেই মুহূর্তে আমার যে কি পরিমাণ কষ্ট হলো, তা আমি কখনো কোন ভাষায় বোঝাতে পারবো না। আমার তখন মনে হচ্ছিল, আমার কলিজাটা বুঝি কেউ একজন ভেতর থেকে ভোঁতা ছুরি দিয়ে ফালা ফালা করে কেটে ক্ষত বিক্ষত করে টেনে হিচড়ে ছিঁড়ে কেটেকুটে ফেলছিল। অবশেষে ওরা দুজন চলে গেল তাদের নিজস্ব গন্তব্যে। তখন বিকাল 6:30। সূর্য ডুবে ঘন আধারে বিলীন হয়ে যাচ্ছে চারিপাশ। মুক্ত পাখি, সেই সাথে কাকপক্ষীগুলোও ফিরে গেছে আপন নীড়ে। গোধূলি লগ্ন পেরিয়ে গেল সেই কোন মুহূর্তে। দিনের আলোর অনুপস্থিতিতে কৃত্রিম আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট। কিন্তু নিতু এখনো বাসায় ফিরে আসলো না। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। পশ্চিমাকাশে লাল সিঁদুর রঙা আবিরও মিলিয়ে গেল অন্তরিক্ষের বুকে থেকে। আমার ছোট বোনের ভার্সিটি থেকে আসার কথা ছিল প্রায় ঘন্টা 1 কি 2 পর, অথচ সে এসেছে সন্ধ্যার আজানের পর। আমি যখন ওকে প্রশ্ন করলাম, কিরে, এত দেরি হলো কেন, তখন ও আমতা আমতা করে চোরা মুখে বেশ দীর্ঘ হাসির রেশ টেনে বলল, আসলেই আপু, ভার্সিটি থেকে বের হয়ে এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আমি জানি আমার বোনটা মিথ্যে কথা বলছে, কারণ দুপুরের দিকে আবিরকে যখন বেশ কয়েকবার ফোন করেছিলাম, তখন তাকে ফোনে না পেয়ে আমি অফিসে ফোন দিলাম। তখন অফিস থেকে জানতে পারলাম আবির নাকি আজ অফিসেই আসেনি। তৎক্ষণাৎ আমি দীর্ঘশ্বাস ফেললাম। বুঝলাম হয়তো কোন অবরুদ্ধ রুমে আবির আর আমার বোন একান্ত ব্যক্তিগত সময় পার করে এসেছে। সেই দিন সেই মুহূর্তের পর থেকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি নিজের সাথে যুদ্ধ করেছিলাম। আমি সত্যি তাদের এই অবৈধ অনৈতিক সম্পর্ক মেনে নিতে পারছিলাম না। আমার প্রতিটি ক্ষণে ক্ষণে কষ্ট হচ্ছিল। বুক ভরে শ্বাস নিতে ফেলতেও আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমার স্বামী, আমার আপন আদরের ছোট বোন, তারা আমার সাথে কিভাবে পারল এমন জঘন্য প্রতারণা করতে? কিভাবে পারল এমন বেইমানি করতে? কিভাবে পারল এমন নাফরমানি করতে? আচ্ছা, তাদের কি একটুও বুক কাঁপেনি? এত বড় জঘন্য কাজ তারা কিভাবে করল আমার সাথে আমার অজান্তেই? তারা একটা বারও কি ভাবল না, আমি যখন জানতে পারব তখন আমার কি অবস্থা হবে? তখন তাদের প্রতি আমার এই অন্ধ বিশ্বাসের কি মর্যাদা হবে? হয়তো তারা একটু সুখের খোঁজে পাপকাজে জড়িয়ে হিতাহিত জ্ঞান বুদ্ধিও হারিয়ে ফেলেছিল। নিজের দগ্ধ হৃদয় নিয়ে প্রতিনিয়ত আমি ক্রমে ক্রমে পাথর হয়ে যাচ্ছিলাম। ছিন্ন ভিন্ন দগ্ধ পোড়া হৃদয় নিয়ে তারপর অনেক ভাবনা চিন্তা করলাম। এখন যদি আমার সংসারটা টিকিয়ে রাখতে চাই, তাহলে এদের নোংরামিগুলো আমাকে প্রতিনিয়ত দুচোখ বুজে সহ্য করে নিতে হবে।
আর যদি ওদের নোংরামিগুলো প্রকাশ করি, তাহলে আমার সোনার সংসার খান খান করে ভেঙেচুরে ধূলিসাৎ হয়ে যাবে কাচের টুকরোর মতো। সাথে আমার মা বাবারও বদনাম হবে, সমাজে অসম্মান হবে, যেটা আমি কখনোই একজন মেয়ে হয়ে মানতে পারবো না, সহ্য করতে পারবো না। আর একজন মেয়ে তার মা বাবার কখনোই অসম্মান সহ্য করতে পারে না। বেশ কিছুদিন এভাবেই আগের ধারা অনুযায়ী তাদের অবৈধ শারীরিক সম্পর্কের লীলাখেলা চলছিল খুব করে। আমিও মুখ বুঝে চুপ করে পড়ে রইলাম, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে জ্যান্ত কবর দিয়ে দিলাম। আর দেখতে লাগলাম নিজের অতি প্রিয় আপন মানুষগুলোর অমানুষী বহুরূপ। বেশ কিছু দিন পর একদিন সকালে বাবা মা আমাদের বাসায় আসলেন আমাকে নিয়ে যেতে তাদের সঙ্গে। মা বাবা চায় আমি যেন আমার বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত উনাদের সাথেই থাকি। আমি তৎক্ষণাৎ উনাদের বললাম, না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব। আমার একথা শুনে পাশে বসে থাকা আবির বলল, যেন একটু বিরক্তবোধ করল। তারপর বলল, নিশা, তুমি হয়তো আমার কথা ভেবেই মা বাবার সাথে যেতে রাজি হচ্ছ না, তাই না? আচ্ছা শুনো, আমার কথা তোমার এত ভাবতে হবে না। আমার কথা একদম ভেবো না। এই কয়দিন একটু কষ্ট হবে, কিন্তু আমি মানিয়ে নিব। তাছাড়া তোমার বোন না হয় এখানেই থাকুক, তাহলে ও ওর ভার্সিটিতেও নিয়মিত ক্লাস করতে পারবে। আর আমারও খাওয়া দাওয়ার ব্যাপারে কোন সমস্যা হবে না। ঠিক তখনই আমাদের পাশে বসা আমার ছোট বোন বেশ উচ্ছ্বসিত স্বরে বলল, আপু ভাইয়া আসলেই একদম ঠিক কথাই বলেছে। আমাদের বাসা থেকে ভার্সিটি অনেক দূর। আমার বোনের এমন উচ্ছ্বসিত হাসি খুশি মুখ দেখে আমার আর বুঝতে বাকি রইল না তারা আসলেই ঠিক কি চায়। আমাকে সরিয়ে দিতে পারলেই তাদের দুজনের অবাধ অবৈধ নোংরা সম্পর্কের লীলাখেলা খালি বাসায় আরও সহজ থেকে সহজতর হয়ে উঠবে। তৎক্ষণাৎ সেই মুহূর্তে আমার বড্ড ইচ্ছে করছিল ওদের দুজনের নোংরা পাপি মুখে থুথু ছিটিয়ে দিই, কিন্তু পায়ের স্যান্ডেল খুলে ইচ্ছে মতো পিটাই। কিন্তু মা বাবার সামনে আছেন বলে কিছুই করতে পারছিলাম না। ধন্যবাদ বন্ধুরা।